সকালে ঘুম ভাঙতেই দেখি ডাক্তার সাহেব আমার মাথার পাশে বসে বেডে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি কি ঠিক দেখছি নাকি ভুল বোঝার জন্য নিজের হাতে চিমটি কাটি। সত্যি দেখছি। তখনই মনে পড়ে কাল আমার জ্বর এসেছিল। তার মানে সারা রাত ডাক্তার সাহেব আমার সেবা করেছে। তখনই ডাক্তার সাহেবের ঘুম ভেঙে যায়। উঠে গেছো তুমি? শরীর কেমন এখন? জি ভালো। আপনি সারা রাত ঘুমাননি? পেশেন্ট রেখে কি করে ঘুমাই? আপনার কাজ তো ট্রিটমেন্ট করে চলে যাওয়া, তাহলে সারা রাত কেন ছিলেন এখানে? তোমার আব্বা বলল রাতে জ্বর বাড়লে সে কি করবে, তাই ছিলাম। আচ্ছা দেখি তো জ্বর আছে কিনা। বলেই রোদ আমার কপালে হাত রাখে। আমি চোখ বন্ধ করে নিই। একটু পর হাত সরিয়ে বলে, জ্বর এখন নেই বললেই চলে। তবু নাস্তা করার পর এই মেডিসিনগুলো খেয়ে নিও আর রেস্টে থেকো। ছি, মনে থাকবে। ঠিক আছে, আমি তাহলে আসছি। বলেই আমি রুম থেকে বের হয়ে আসি। উঠানে হাফসার আব্বার সাথে দেখা হয়। জ্বর কি এখনো আছে ডাক্তার সাহেব? চিন্তার কিছু নেই চাচা, জ্বর নেই এখন আর। তবু মেডিসিনগুলো কন্টিনিউ করে যেতে বলবেন আর একটু রেস্টে থাকতে বলবেন। বলেই আমি বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া শেষ করি। রাতে ঘুম না হয়, মাথাটা একটু ব্যথা ব্যথা করছে, কিন্তু বসে থাকলে হবে না। বেশ কিছুদিন এখানে ছিলাম না, মানুষজনের কি অবস্থা কে জানে। তাই চলে আসি হসপিটালে। বেশ কয়েকদিন কেটে যায় এর মধ্যে। আমি আমার মতোই আছি। রোদের সাথে রোজই দেখা হয়, কিন্তু আমি কথা বলি না। উনি প্রায় আমার কলেজে যাবার পথে দাঁড়িয়ে থাকে। আমি না দেখার মতো চলে আসি। হাফসার ইগনোর আমি আর নিতে পারছি না, আর ওকে ভালোবাসি সেটাও বলতে পারছি না। সকালে হাঁটতে হাঁটতে জমিতে চলে আসি। এসে দেখি হাফসা ঘাস কাটছে। আমাকে দেখে চলে যেতে নিলে আমি বলি, আমাকে এড়িয়ে চলছো কেন? আপনার সাথে কি করব তাহলে? কি হয়েছে তোমার? আমার সাথে কথা বলো না কেন? কেন কথা বলবো আপনার সাথে? আমি কে আপনি? হ্যাঁ, আমি কে সেটা তুমি জানো না? জানতে চাই না। আমি আপনার গার্লফ্রেন্ড বা বউ নই যে আপনি যখন ডাকবেন তখন চলে আসবো। আমিও মানুষ, আমারও ইচ্ছে অনিচ্ছে আছে। কোনো বিড়াল বা কুকুর নই যে আপনি ডাকবেন আর আমি চলে আসবো। তুমি বিড়ালের থেকেও বেশি কিছু, মুখে বিড়ালের মতো পাঞ্জা লাগানো। আমি সেই কখন থেকে তোমার জন্য এখানে অপেক্ষা করছি, আর তুমি একবার চোখ গরম করছো, উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ। কি করেছি আমি যে তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো? আপনার অপরাধ আপনি এখনো আমাকে সরি বলেননি। হোয়াট? আমি তোমাকে সরি বলবো? বলতে হবে না সরি, আর না আমার সাথে কথা বলতে হবে। আমাকে আপনার থেকে দূরে থাকতে বলেছেন, আমি তো দূরে সরেই আছি। আপনি এখন কেন আমাকে দূরে থাকতে দিচ্ছেন না? বলেই আমি ঘাসের বোঝা মাথায় নিয়ে হাঁটতে শুরু করি বাসার দিকে। হাফসা চলে যাচ্ছে, আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে আছি। রাগ হচ্ছে খুব। একটু ভালো করে কথা বললে কি হতো? এমন এমন করে চলে গেল, মনে হয় আমাকে চেনেই না। কিভাবে হাফসাকে নিজের মনের কথা বলবো বুঝতে পারছি না। একটা গাছের উপর উঠে আম্মুকে কল করি। আম্মুকে সবকিছু বলবো বলে ঠিক করি। কয়েকবার রিং হতেই আম্মু কল রিসিভ করে। কেমন আছো বাবা? ভালো না আম্মু। মানে কি? কি হয়েছে তোমার? রোদ, তুমি কান্না করছো কেন? এরপর আমি এখানে আসা থেকে শুরু করে কি কি হয়েছে সবকিছু আম্মুকে বলি। সব শুনে আম্মু বলে, তাহলে এখন কি করতে চাও? আমার ওর সাথে কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু ও কথা শুনতেই চায় না। যা বলতে চাও শুনতে না চাইলে চিঠি লিখো। যা বলতে চাও ওকে লিখো সেখানে, তারপর ওকে দাও। আমি তো লিখে দেব আম্মু, কিন্তু ও যদি চিঠিটা না পড়ে? আগে তুমি লিখে ওকে দাও তো। আম্মু, আমি সারা জীবনের জন্য হাফসাকে চাই। ঠিক আছে, তাহলে চিঠিতে হাফসাকে তোমার মনের কথা বলো, ওর উত্তরও নাও। তারপর ও রাজি হলে আমাকে জানাও, আমি এসে ওর বাসায় কথা বলবো। আমি ঠিক আছে বলে কলটা কেটে দিই। সাবধানে গাছ থেকে নেমে বাসার দিকে হাঁটতে থাকি। কিছু সময়ের মধ্যে চলে আসি বাসায়। খাতা আর কলম নিয়ে লিখতে বসি হাফসার জন্য আমার মনের কথাগুলো। সকালে সব কাজ শেষ করে সাইকেল নিয়ে রওনা দিয়েছি কলেজের উদ্দেশ্যে। রাস্তায় দেখে রোদ দাঁড়িয়ে আছে। আমি না দেখার মতো করে চলে যাই। হাফসা আমাকে
দেখেও চলে যায়। আমি হাতের ইশারায় থামতে বলি, কিন্তু ও সেটা লক্ষ্য করেও থামেনি। রাগ হচ্ছে নিজের ওপরই। বিকেল ওদের বাসায় যাব ঠিক করি, চলে আসি হসপিটালে। নিজের মতো কাজ করছি। কলেজ শেষ করে বাসায় চলে আসি। গরু আর ছাগলকে খাবার দেওয়া শেষ করে নিজে গোসল করে আব্বাকে নিয়ে খাবার খেয়ে নিই। বিকালে বাজার যাব, কি কি লাগবে তার একটা লিস্ট করে দিস আমাকে। আচ্ছা ঠিক আছে আব্বা। আব্বা আর কিছু না বলে নিচের রুমে চলে যায়। আমি রুমে শুয়ে আছি। বিকেল 4টে এখন। আব্বা বাজারে চলে যায়। আমি উঠোনে বসে পড়ছি। হঠাৎ সেখানে রোদ আসে। আমি উঠে চলে যেতে নিলে রোদ বলে, হাফসা, যেও না প্লিজ। কেন শুনবো আমি আপনার কথা? আমার কাজ আছে। 1 মিনিট শুধু, তারপর চলে যাব। কি বলবেন বলুন তাড়াতাড়ি। কিছু বলবো না, এটা তোমার জন্য। পড়ে তারপর উত্তর দিও। আমি কাল তোমার কলেজে যাবার পথে দাঁড়িয়ে থাকবো। বলেই আমার হাতে একটা চিঠি দিয়ে চলে যায় রোদ। কি লিখেছে সেটা পড়ার জন্য মনটা ছটফট করছে। লেট না করে চিঠি খুলে পড়তে শুরু করি। প্রিয় হাফসা, তোমাকে অনেক দিন থেকেই একটা কথা বলবো ভাবছি, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম না। তুমি সামনে আসলে তোমার সাথে খারাপ ব্যবহার করছি, কিন্তু তুমি চলে গেলে তোমার মুখটা দেখার জন্য ছটফট করছি। সত্যি বলতে, লোকে এত বাজে কথা আমি নিতে পারিনি। তোমাকে আর আমাকে জড়িয়ে অনেকে অনেক রকম কথা বলেছে। আমি এসব শুনতে অভ্যস্ত ছিলাম না, তাই হুট করেই মাথা গরম হয়ে যেত। কিন্তু এখন বুঝতে পারছি, ভালোবাসলে, ভালোবাসা হলে অনেক কথাই শুনতে হবে। সেই কথা শুনে পিছু ফিরে চলে যাওয়া যাবে না। আমি তোমাকে ভালোবাসি হাফসা, সত্যি বলছি, অনেক ভালোবাসি। তোমার সরলতা আমাকে মুগ্ধ করে। তোমার ঠোঁটের মিষ্টি হাসি আমাকে তোমার দিকে নিয়ে আসে। তোমাকে না চাইতেও অনেক ভালোবেসে ফেলেছি। আমি সারাক্ষণ শুধু তোমাকে নিয়ে ভাবতে থাকি। এটা ভেবেই বুকের ভেতর প্রচণ্ড ব্যথা করে যে তোমাকে আমি বলতে পারি না আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা চাই তোমাকে নিজের করে। তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। কাল তোমার কলেজ যাওয়ার পথে আমি বাইক নিয়ে বসে থাকবো। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, কিছু বলতে হবে না, চুপচাপ আমার বাইকের পিছনে উঠে বসো। ইতি, তোমাকে পাগলের মতো ভালোবাসা, রোদ। চিঠিটা পড়েছিলে? হ্যাঁ পড়েছি। তা উত্তরটা কি জানতে পারি? আমাকে ভালোবাসেন, বিয়ে করবেন তাই তো? ভালোবেসেছি, বিয়ে করবো বলেই তো। আমার কিছু শর্ত আছে, যদি সেগুলো মানতে পারেন তাহলেই আমি আপনাকে ভালোবাসবো। শর্ত? তাহলে আগে যে ভালোবাসি বলেছিলে তখন কেন শর্তের কথা বলনি? শর্ত ভালোবাসার জন্য নয়, শর্ত বিয়ের জন্য। ঠিক আছে, তা শুনি তোমার শর্ত কি? প্রথমত আমার একটা স্বপ্ন আছে, সেটা আপনি জানেন। আমি ডক্টর হতে চাই। আমাকে কোনো প্রকার বাধা দেওয়া চলবে না। আর আমার ডক্টর হবার আগ পর্যন্ত সকল খরচ আপনারই বহন করতে হবে। আমি ডক্টর হয়ে গেলে যখন ইনকাম করব, তখন সমস্ত টাকা আপনাকে ফেরত দিয়ে দিব। ঠিক আছে, তারপর? বিয়ের পর বাচ্চার জন্য কোনো রকম চাপ দেওয়া চলবে না। আমি ডক্টর হবার আগে তো একদমই না। ঠিক আছে, তারপর? আপনার স্বপ্ন আমি ডক্টর হবার পর নিজেই একটা হসপিটাল বানাবো, যেখানে গরিব মানুষ নিজের সামর্থ্যের মধ্যে চিকিৎসা করতে পারবে। বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না। আর সেই জন্য আপনি আমাকে টাকা দিবেন। ঠিক আছে, নেক্সট? আপাতত এগুলোই। তোমার মনেই যত স্বপ্ন আছে সব তোমার চোখে ভেসে উঠেছে। আই প্রমিস ইউ। চোখের কোণ থেকে এক ফোঁটা পানি মাটিতে পড়ে। রোদ আমার চোখের পানি মুছে দিয়ে বলে, এটাই লাস্টবার তোমার চোখ থেকে পানি ঝরা। এরপর থেকে আর কখনো তোমার চোখে পানি আসতে দেব না, প্রমিস। এখন কি দাঁড়িয়েই থাকবে নাকি বাইকে উঠে বসবে? আমি মুচকি হেসে রোদের বাইকে উঠে বসি। কাঁধে হাত রাখবো কি রাখবো না ভাবতে ভাবতে হাত রাখি। রোদ একবার আমার দিকে তাকিয়ে বাইক স্টার্ট দিয়ে চালাতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই চলে আসে আমার কলেজের সামনে। সবাই হাঁ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এটা দেখেই রোদ বলে, কে কি বললো আমি তার পরোয়া করি না। তুমি ঠিক, আমি ঠিক, বাস এটুকুই চাই। আমি আপনাকে কথা দিলাম কখনো আপনার হাত ছাড়বো না। আচ্ছা, এখন ক্লাসে যাও। আমি তোমাকে নিতে আসবো
কলেজ ছুটি হলে। হাফসা মাথা নাড়ে। আমি চলে আসি হাসপাতালে। আম্মুকে খবরটা দিতে হয়, তাই হসপিটাল থেকে বের হয়ে চলে আসি গ্রামের শেষ প্রান্তে। আম্মুকে কল করি। কল রিসিভ করে আম্মু বলে, কেমন আছো বাবা? অনেক ভালো আছি আম্মু। আচ্ছা, হাফসাকে নিজের মনের কথা বলেছো? হুম আম্মু, আর ও রাজি হয়েছে। তাহলে আমি তো আর লেট করতে চাই না, আমি আজই আসছি হাফসার আব্বুর সাথে কথা বলতে। ঠিক আছে আম্মু। তুমি বাস স্ট্যান্ডে আমার জন্য অপেক্ষা করো, আমি সবকিছু গুছিয়ে রওনা দিচ্ছি। আমি ঠিক আছে বলে কল কেটে দিই। হসপিটালে এসে নিজের কাজ করতে থাকি। দুপুরে চলে আসি হাফসার কলেজে। কলেজ ছুটি হয়েছে মাত্রই। সবাই যে যার মতো কলেজের গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। একটু পরে হাফসা বের হয়ে আসে। বাইকে উঠে বসে আমার কাঁধে হাত রাখে। বাসায় যাবি নাকি অন্য কোথাও? আপনার ইচ্ছে। ঠিক আছে, তাহলে লাঞ্চ করে তারপর যাই।